শহর কলকাতা জুড়ে আজ অট্টালিকার সমাহার, তারই মাঝে মাঝে লুকিয়ে আছে ইতিহাসের টুকরো। এই কংক্রিটের দৈত্য অবশ্য একা এই শহর বা পশ্চিমবঙ্গকে নয়, গোটা বিশ্বকে গিলে নিচ্ছে। এরই মধ্যে বেশ কিছু জিনিস কিন্তু আজও বদলায়নি, একইভাবে আধুনিকতার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। যেমন ধরুন দমকল। শুধু আগুন নেভানোরই দমকলের সর্বক্ষণের কিন্তু কাজ নয়। কেউ ব্রিজের মাথায় উঠে গেলে বা অন্যান্য বিপর্যয়েও এগিয়ে আসেন এই দমকল বাহিনী। যত কঠিন অগ্নিকাণ্ডই হোক না কেন, শহরবাসীর ভরসার নম্বর কিন্তু 101। দমকল নিয়ে যখন আজকে কথাই হচ্ছে, তাহলে চলুন একটু পিছনে ফিরে যাই। পলাশির যুদ্ধ শেষ হয়েছে, ব্রিটিশরাও কর্তৃত্ব নিয়ে বসেছে গোটা ভারতে। তখনও তাদের রাজধানী কিন্তু কলকাতা। সমস্ত ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ব্রিটিশ সরকার। সেই সূত্রেই 1820 সালে প্রথমবার কলকাতায় ফায়ার সার্ভিস শুরু করা হলো। তবে সেই ব্যবস্থা একটু সেকেলে ছিল। প্রথম 2জন ইউরোপিয়ান কনস্টেবল এবং 234 জন খালাসি ও ভিস্তিওয়ালা ছিল। কোনো গাড়ি কিন্তু সেই সময় ছিল না। 1871 সালে কলকাতা কর্পোরেশনের অধীনে মাত্র 5টি ফায়ার ইঞ্জিন তৈরি করা হয়, যার 3টি ছিল ঘোড়ায় টানা গাড়ি, আর বাকি 2টি মানুষই টেনে টেনে নিয়ে যেত। বাস্তবিকই তখন এত উঁচু বাড়িও ছিল না, সবে নতুন করে সবকিছু তৈরি হচ্ছে এই শহরে। ভয়াবহ অগ্নিকাণ্ডের সংখ্যা খুবই কম হতো তখন, তাই গাড়িও ছিল খুব কম। এতক্ষণ তো আসল নামটাই ব্যবহার করা হয়নি, দমকল। সেই আদিকাল থেকে বাঙালির কাছে অত্যন্ত পরিচিত এই নাম। কিন্তু দমকল নাম কেন, এই কথাটা জানতে হলে এখনকার কলকাতার 2টো জায়গায় যেতে হবে। উত্তর কলকাতার হেদুয়ার মোড়ে ঘোরাঘুরি করতে করতে একটু নজর করলেই দেখা যাবে পুরনো জংধরা একটা লোহার বাক্স। গড়নটা কিছুটা লম্বাটে, এককালে নিশ্চয়ই কিছু ছিল, কিন্তু এখন জরাজীর্ণ অবস্থা। কিন্তু কি এমন ছিল সেটা জানতে গেলে একবার সাহস করে পশ্চিমবঙ্গের বিধানসভায় ঢুকতে হবে। সেখানেই রয়েছে আসল জিনিসটা, লাল রঙের লম্বা লোহার বাক্স। এটি হলো দমকল। একটু খোলসা করে এবার আপনাদের বলা দরকার, তখন তো টেলিফোনের চল ছিল না, আর মোবাইল সায়েন্স ফিকশনে আসবে হয়তো। কাজেই আজ যত সহজে খবর পাঠানো যায়, তখন অত সহজে খবর পাঠানো যেত না। আর আগুন লাগলে খবরটা তাড়াতাড়ি পৌঁছানো দরকার। কোথাও আগুন লাগলে কেউ ছুটে গিয়ে খবর দিয়ে আসতো ফায়ার সার্ভিস অফিসে, কিন্তু যতক্ষণে ফায়ার সার্ভিসের দমকল আসতো ততক্ষণে দেখা যেত অধিকাংশই শেষ। কিন্তু এই রকম করলে তো চলবে না। তখন একটা উপায় বার করলেন ক্যাপ্টেন বার্নার্ড অ্যান্ড সন্স ওয়েস্টব্রুক। 1910 সালে শহরের প্রতিটা মোড়ে তিনি বসিয়ে দিয়েছিলেন লম্বা লম্বা লোহার লাল রঙের পিলার, যার সামনের দিকে একটা কাঁচ দিয়ে ঢাকা থাকতো, ভেতরে থাকতো একটা হাতল। এই পুরো সিস্টেমটার সঙ্গে সংযোগ থাকতো নিকটবর্তী দমকল অফিসের। আগুন লাগলে কেউ ওই কাঁচ ভেঙে হাতল ঘোরাতো বা দম দিত, যার ফলে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যেত অফিসে। সেখান থেকে কর্মীরা তাড়াতাড়ি জায়গা বুঝে চলে যেতেন অকুস্থলে। অনেকটা সুবিধে হয়ে গেছিল এর সিস্টেমের ফলে। এই যে দম দিয়ে ডাকা, এর থেকেই কলকাতা তথা বাংলার ফায়ার সার্ভিসের ডাকনাম হয় দমকল। শুধু কলকাতাতেই 150টিরও বেশি এই লোহার কল বসানো হয়েছিল। 1871 সালে 5টা জায়গায় দমকলের অফিস তৈরি করা হয়। লালবাজার তো ছিলই, সঙ্গে টালা, পামার্স ব্রিজ, ভবানীপুর এবং ওয়াটগঞ্জ। 1893 সালে কলকাতার পুলিশ কমিশনারের কাছে দমকলের দায়িত্ব চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কয়েকটা দমকল অফিস কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। পরে শুধু 2টি অফিসই টিকে থাকে, কলকাতার ফায়ার ব্রিগেড এবং
দার্জিলিং ব্রিগেড, পরে আবার নতুন করে তৈরি হয়। এইখানে একটা ছোট্ট পুনশ্চ আপনাদেরকে জুড়ে দিচ্ছি। পৃথিবীর সমস্ত ফায়ার সার্ভিসের দিকে তাকালে উজ্জ্বল লাল রংটাই নজরে আসবে, বাংলাও তার ব্যতিক্রম নয়। কিন্তু কেন এই লাল রং? প্রথমত এমার্জেন্সি সার্ভিসের জন্য লাল রংটা তারই প্রতীক। এছাড়াও এরকম বলা হয়, আগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এই ফায়ার সার্ভিসের কাজ করত। লাল সবচেয়ে সস্তার রং ও বিপদের প্রতীক বলে এটিকে ব্যবহার করত। পরে সেটাই রীতি হয়ে যায়। আজ দমকল বাহিনী আরো বিস্তৃত হয়েছে, তার অফিসের সংখ্যা বেড়েছে আগের থেকে অনেকই, কর্মীও বেড়েছে। ঘোড়ায় টানা গাড়ির বদলে এসেছে বড় গাড়ি। তাও অনেকের মতে দমকলের ব্যবস্থাটা সেই মান্ধাত্তার আমলেই পড়ে রয়েছে। অনেক সময় খবর দেরিতে পৌঁছলেও আসতে সময় লাগে। বেশ কিছু জায়গায় তৎপরতার অভাব দেখা যায়। তার সত্ত্বেও দিনের শেষে আমাদের ভরসা সেই চিরন্তন সাইরেনের আওয়াজ। আগুনের হাত থেকে রক্ষা করতেই তো তাদের সারাক্ষণ কাজ করে যাওয়া। হ্যাঁ, ত্রুটি আছে। বিশ্বের অন্যান্য জায়গার তুলনা করলে এখনো অত অত্যাধুনিক হয়নি আমাদের দমকল। তাও চেষ্টা তো থাকবেই। দমকলের কর্মীরাও সেই চেষ্টাটুকুই করে যান, ঠিক ভুলের মাঝখানে বিপদের দিনে আমাদের হাত ধরার নির্ভরযোগ্য বন্ধু হয়ে। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল ঠিক রাত 8টার সময় আর একটি অজানা সত্যি নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। মাটি, এটাই আমাদের অস্তিত্বের মূল। এই মাটি থেকেই শুরু হয় আমাদের জীবন, আর এই মাটিতেই আমরা ফিরি। মাটি শুধু আমাদের জন্মের মাধ্যম নয়, এটি আমাদের সভ্যতার ভিত্তি, আমাদের সংস্কৃতির প্রতীক। এই বছর জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গাপুজোর থিম মাটি। আমাদের এই মাটির শক্তি সৃষ্টির আধার। মাটি যা আমাদের জীবন দেয়, যা দিয়ে গড়ে ওঠে আমাদের দেবীর মূর্তি, আমাদের ঘরবাড়ি, আমাদের ভবিষ্যৎ। এবারের দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটি আমাদের মাটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এই মাটিতেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের জীবন। তাই আসুন আমরা সবাই একসাথে মাটির গুরুত্ব বুঝি, মাটি সুরক্ষা করি এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী গড়ি। আর সেই জন্যই এবছর উত্তর কলকাতার জোড়াবাগান তপন স্মৃতি সংঘের পুজোর থিম মাটি। ৫০তম বছরের জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গোৎসবের সমগ্র ভাবনা এবং সৃজনে দুলাল বসু ও উত্তম দে, প্রতিমা তৈরি করছেন কাঞ্চন রায় এবং আলো, সাউন্ড কন্ট্রোলার এবং মণ্ডপ অন্নপূর্ণা ডেকোরেটর্স। আপনাদের সকলকে এই পুজোয় রইল সাদর